তো দেখেন আমরা যে পরীক্ষাটা আপনারা দিতে যাবেন, আপনি যদি বিভিন্ন যে লিখিত বইগুলোও দেখেন, এক্ষেত্রে আপনার তিন রকমের প্রশ্ন আসতেছে। একটা হচ্ছে যে আপনাকে কি করা হচ্ছে, কোনো একটা স্পেসিফিক জিনিস তুলে ধরে দিয়ে বলতেছে যে এটা সম্পর্কে আপনার মতামত দেন, অথবা আপনি এটা একটা কি করেন, আরজি অথবা দরখাস্ত মুসাবিদা করেন। তো এটা আপনাদের লিখতে হবে। আর একটা হচ্ছে আপনাদের যে উদাহরণগুলা থেকে আপনি জিনিসটা বুঝছেন কিনা, প্রতিকার দেওয়া সম্ভব কিনা, এই রিলেটেড লম্বা চওড়া প্রশ্ন করা হয়। ওই প্রশ্নটা বুঝাই আপনার কিন্তু যথেষ্ট, প্রশ্নটাই আপনার অ্যান্সারের মধ্যে নিয়ে আসতে হবে 5 লাইন। তারপরে শুধু আপনাকে কাজটা করতে হবে যে বিচার্য বিষয়। তো বিচার্য বিষয় কি, যে দলিলটা সংশোধন হবে কিনা, বাদী প্রতিকার পাবে কিনা। তারপরে আপনি আইনের ধারা লিখবেন, যে এই ধারা মতে যদি প্রতিকার দেওয়া যায় প্রতিকার দিবেন 2 লাইনে, 4 লাইনে, 6 লাইনে। তার মানে 5 মিনিটও লাগার কথা না, কিন্তু মেইন সময়টা আপনার ব্যয় হবে ওই প্রবলেমেটিক প্রশ্নটা পড়তে এবং বুঝতে। তো সেটা বোঝার জন্য কি করতে হবে, তো থিওরিতে আপনাকে যাইতে হবে। থিওরির কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি বুঝতে পারবেন যে সঠিক কি হচ্ছে। যদি না থাকে আপনি পারবেন না। তো তাহলে আমরা আবার চলে যাব আমাদের সেই এমসিকিউর মতো করে, আমরা যেভাবে পড়ছিলাম সেইভাবে। তবে এক্ষেত্রে আমরা কি করব, আগের মতো পড়বো না, অনেক কিছু বাদ দিব এবং ওর সারাংশটা নিয়ে আসবো। সহজ কথা হচ্ছে, এখন আমাদেরকে শুধু ওই যে আপনি ম্যাঙ্গো জুস খাইলে হবে না, ককটেল জুস খাইতে হবে। শুধু ম্যাঙ্গো, আপেল, অরেঞ্জ পৃথক পৃথক খাইলে চলবে না, বিভিন্ন আইনকে একসাথে নিয়ে আসতে হবে, বিভিন্ন ধারাকে একসাথে নিয়ে আসতে হবে। তো একজন ধরেন যে অ্যাডভোকেট আপনি হয়ে গেছেন, অ্যাডভোকেট হিসাবে যদি আপনার কাছে কোনো একজন ব্যক্তি একটা দেওয়ানি মামলা করতে আসে, তাহলে আপনি কি জানেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো না কোনো ধারা থেকে আসবে। কিন্তু শুধু এই ধারা দিয়ে তো আর আপনি মামলা করতে পারবেন না। কারণটা কি আপনি জানেন, অর্ডার 7-এ কি বলে, সুটটা আপনাকে ভাব প্রপারলি যদি আপনি সুট ভ্যালুয়েশন না করেন, আপনার মামলাটা খারিজ হয়ে যাবে, কোর্ট ফি যদি না দেন। এখন আপনি কি আইন দ্বারা সুট ভ্যালু হয়, কোন আইন দ্বারা কোর্ট ফি ভ্যালুয়েশন হয়, এটাও যদি না জানেন, যদি একটা উদাহরণে আপনারা দিয়ে দেয়, হেডিং একটু দিয়ে দেয়, আপনি কিভাবে অ্যান্সারটা করবেন। তো এই জন্য জাস্ট আমরা পড়াশোনাটা বাড়াবো না, জাস্ট আপনাদেরকে একটু হেডিংটা মনে রাখার জন্য বলবো যে একটা দেওয়ানি মামলা করার জন্য আমাদের কোন কোন জিনিসটা লাগতেছে। তো এর পাশাপাশি একটা জিনিস দেখবেন, যে বাংলাদেশে একটা আইন আছে যাকে আমরা বলি যে কোর্ট ফি অ্যাক্ট 1870। সেই 1870 সালের কোর্ট ফি আইন দিয়ে আজকে 150 বছর পরেও কিন্তু আদালতে কি হচ্ছে, কোর্ট ফি গুলো আদায় করা হচ্ছে। এটা কিন্তু মনে রাখবেন। তাহলে একটা দেওয়ানি মামলা করতে গেলে আমরা যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা সিপিসি সিআরপিসি রাখবো, এখান থেকে আপনার কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট আইনের নামটা একটু মনে রাখবেন, যে কোর্ট ফি আইন 1870 বলে একটা আইন আছে, যার অধীনে আমরা দেওয়ানি মামলার বিভিন্ন কোর্ট ফি নির্ধারিত হয়। এইটাই গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট এই নামটা একটু মনে রাখবেন, যে 1870 সালের আইন হচ্ছে আমাদের কি, কোর্ট ফি অ্যাক্ট, যার অধীনে আমাদের কোর্ট ফিটা নির্ধারিত হয়। এই আইনের একটা সেকশন সর্বাবস্থা আপনারা মনে রাখতে হবে, 35-এর এতটুকুই। আপাতত আর আপনার কিছু দরকার নাই, বাকিটা আপনি যখন নিজে আইনজীবী হবেন আপনার মতো আপনি চাইলে পড়তে পারবেন। তাহলে কোর্ট ফি আইন 1870 একটা সেকশন আমরা মনে রাখবো, 35-এর। কেন মনে রাখবো সেটাও আমরা বলবো। এরপরে আরেকটা যেই আমরা আইন পাবো সেটা হচ্ছে যে আমাদের সুট ভ্যালুয়েশন অ্যাক্ট বলে একটা আইন আছে, যদিও এখানে আমরা সম্ভবত নিয়ে আসি নাই, আপনি গুগল করলে পাবেন। সেটা হচ্ছে যে কি, সুট ভ্যালুয়েশন অ্যাক্ট, অর্থাৎ একটা দেওয়ানি মামলার কিভাবে ভ্যালুয়েশনটা করতে হবে। তবে মজার বিষয় হচ্ছে সেই আইনের মধ্যে কিছুই নেই, বলে যে কোর্ট ফি অ্যাক্ট অনুযায়ী যেটা হবে সেটাই সুট ভ্যালু হবে। তাহলে আমরা শুধু ওই নামটা জানবো, যে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887। যদিও আইনটা নিয়ে আসাই ভালো ছিল, তো যাই হোক একটু নিয়ে আসি, সেটাই ভালো হবে। আপনি গুগল করলে কিন্তু পেয়ে যাবেন, সেখানে কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যদি লেখেন সুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887, এটারও শুধু আপনার নামটা মনে রাখবেন, আর কিছুই না, যে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887। যেভাবে আমরা অর্ডার যে 7 রুল 11-এর মধ্যে আপনাকে কি বলে, 2 নম্বরের মধ্যে যদি আপনি প্রপারলি সুট বা ভ্যালু না করেন, তো কিভাবে ভ্যালু করবেন, এই সুট ভ্যালুয়েশন অ্যাক্টের অধীনে ভ্যালুয়েশনটা হয়। জাস্ট এতটুকু জানবেন যথেষ্ট। এটা এই জন্যই বলা, কারণ আমরা যতগুলা প্রশ্ন বিশ্লেষণ করেছি, অনেক প্রশ্ন আপনি যদি এই নামগুলোও না জানেন আপনি অ্যান্সার কিন্তু করতে পারবেন না। আরেকটা, আপনার 10-এর মধ্যে 10 পাইতে হইলে আপনারে অবশ্যই একটা দুইটা জিনিস দিতে হবে, যাতে বাস্তবে তারা বুঝে যে আপনি কিছু জানেন। যেহেতু বইয়ের বাইরে থেকে কিন্তু অনেকবারও প্রশ্ন আসছে, যেগুলো বইয়ে নাই সেটাও আসছে, নজিরগুলো আসতেছে, উদাহরণ আসতেছে।
তো আপনি একটা দেওয়ানি মামলা করার জন্য কি কি জিনিসগুলো লাগবে এইটা একটু তাহলে আবার মনে করেন। তাহলে এক নম্বর হচ্ছে আমরা সুটটা ভ্যালু করব সুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887 দ্বারা। এর পরবর্তীতে ওই সুট ভ্যালু অনুযায়ী আমরা কোর্ট ফি নির্ধারণ করব কোর্ট ফি অ্যাক্ট 1870 দ্বারা। আর এই কোর্ট ফি অ্যাক্টের মধ্যে শুধু একটা সেকশন মনে রাখবো 35-এ, আর এইটার একটা তফসিল আছে। ওই তফসিলে আমাদের বাংলাদেশে যত প্রকার মামলা আছে এগুলার জন্য আমরা কয় টাকা কিভাবে দিতে হবে সব প্রকার ডিটেল দেওয়া আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা দেওয়ানি কার্যবিধির অধীনে কি করব, যাবতীয় কিছু করব। তো চলুন আমরা হ্যান্ডনোট থেকে তাহলে দেখি একসাথে মিলায় নেই, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের অতটা মনে থাকে না। তাহলে কোর্ট ফি আইনের মধ্যে আমরা যদি কোর্ট ফি আইনের 7 ধারাটা দেখি, ওই ধারার মধ্যে আমাদেরকে বলা আছে যে কোন মামলার জন্য কত টাকা খরচ, টাকা হইলে কি হবে, প্রপার্টি হইলে কি হবে, অ্যাকাউন্ট হইলে কি হবে, ইনজাংশন হইলে কি হবে, অর্থাৎ আমরা বিভিন্ন মামলার কোর্ট ফি কিভাবে নির্ধারণ করব সেটা বিস্তারিত দেওয়া আছে। তো আমাদের এমসিকিউর জন্য লাগবে না, লিখিতের জন্যও লাগবে না, শুধু আমরা কি করব এতটুকু জানবো যে 7 ধারা মোতাবেক বিভিন্ন প্রকার নিয়ম আছে। এখন এর দুইটা তফসিল আছে, তফসিল 1 এবং তফসিল 2। তফসিল 1-এ বলে যে সেই মোকদ্দমাগুলো দেওয়া আছে যেগুলো মূল্য অনুপাতে আদালতে কোর্ট ফি জমা করতে হয়, অর্থাৎ 1 লাখ টাকা হইলে কি হবে, 2 লাখ টাকা কি হইলে কি হবে। আর কিছু আছে ফিক্সড, ধরেন যে আপনার 300 টাকা, যেমন আমরা বলি যে ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি হচ্ছে কত, 300 টাকা ফিক্সড। তো এটা হচ্ছে যে আমাদের তফসিল 2-এ দেওয়া আছে যে কোন কোন মামলার জন্য ফিক্সড আর কোন কোন মামলার জন্য অ্যাড ভ্যালোরাম বা মূল্য অনুপাতে। তাহলে এতটুকু আমরা জানলাম। এখন এক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দিয়ে তারা বলতেছে যে মূল্য অনুপাতে যদি হয়, এখন ধরেন যে আপনি 10 কোটি টাকা সম্পত্তির যদি মামলা করেন অনেক টাকা কোর্ট ফি দিতে হবে, তো এই জন্য সরকার আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে বলতেছে যদি টাকার মামলা হয় তাহলে 2.5% করে আপনি দিবেন, তবে সর্বোচ্চ 50,000 পর্যন্ত দিলেই চলবে, এর বেশি আর দেওয়ার দরকার নেই। তাহলে টাকার ক্ষেত্রে দেওয়ানি মামলায় 2.5% হিসাবে ম্যাক্সিমাম 50,000। আর টাকা ছাড়া অন্য যত প্রকার ক্লেইম আছে যেমন দখল উদ্ধার, চুক্তি প্রবল, দলিল সংশোধন, দলিল বাতিল, ইনজাংশন, যেইটাই হোক, সেক্ষেত্রে 2% হিসাবে সর্বোচ্চ 40,000 টাকা। এটা হচ্ছে সীমাবদ্ধতা, এর বেশি যাবে না। আর আমরা আপনাদেরকে যে আইনের ধারাটা একটু মনে রাখার জন্য বলছি সেটা হচ্ছে যে আইনের 35-এ কোর্ট ফি অ্যাক্ট। এটার মধ্যে সরকার চাইলে এটা বাদ দিতে পারে, কিন্তু যেহেতু সরকারের রেভিনিউটা বেশি হচ্ছে সরকারের জন্য বাদ দেয় না। এখানে বলতেছে যদি আমরা এই যে বিষয়বস্তুর মূল্যবান যদি 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হয়, কোনো সুট ভ্যালু যদি হয়, তাহলে এই 2,000 থেকে 15,000 টাকা তফসিল অনুযায়ী যেটা আমরা হিসাব করব, যে টাকাটা আসবে তার 15% টাকা আরো কম নিব, মানে আমাদের কোর্ট ফিটা আরো কম হবে, ডিসকাউন্ট দিচ্ছে। আর যদি সুট ভ্যালুটা 15,000 টাকার বেশি হয় তাহলে কি হবে, 15% করে যেই টাকাটা আমাদের আসবে সেটা আরো 15% করে বৃদ্ধি পাবে। আরেকটা কথা বলে, যদি আমাদের মূল্যবানটা 2,000 থেকে 2,400 টাকা হয় তাহলে আমাদের 281 টাকা 25 পয়সা অর্থাৎ 282 টাকা হবে ফিক্সড কোর্ট ফি। তো আমাদের এইটা মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা এই জিনিসটাই মনে রাখবো যে আমাদের সুট ভ্যালুটা যদি 15,000 টাকার বেশি হয় তাহলে কোর্ট ফির শিডিউল অনুযায়ী যে কোর্ট ফিটা আসবে তার উপর আবার 15% এডিশনাল যুক্ত হবে। তো অনেকে বাস্তবে ভুল করে বলেন যে সরকার 15% ভ্যাট নিচ্ছে, আসলে এটা ভ্যাট না, এটা হচ্ছে কোর্ট ফি আইনের 35-এ ধারার কারণে 15% যুক্ত হয়। তাহলে এটা কিন্তু ভ্যাট না, এটা মনে রাখবেন। যেমন একটা হিসাব আমরা এখানে করেছি, যদি আপনাকে বলে যে 10 লাখ টাকার একটা সম্পত্তির জন্য কেউ দখল উদ্ধার মামলা করবে, সম্পত্তির প্রপার্টি ভ্যালু হচ্ছে 10 লাখ, তাহলে এর জন্য কত টাকা কোর্ট ফি আসবে। তো দেখেন তাহলে 10 লাখ যদি হয় আমরা 2% হিসাবে যদি নেই মোটামুটি 20,000 টাকা আসবে। এখন এই কোর্ট ফি আইনের 35-এ বলতেছে যে যেহেতু এখানে কত 15,000 টাকার বেশি, 10 লাখ মানে কি 15,000-এর বেশি, তাহলে কত আসলো 2% হিসাবে 20,000 টাকা। এই 20,000 টাকার 15%, তাহলে এই 20,000 টাকার 15% আসবে আমাদের কত, 3,000 টাকা। তাহলে টোটাল কোর্ট ফি আসবে আমাদের 23,000 টাকা। তাহলে 10 লক্ষ টাকার একটা সম্পত্তির জন্য যদি আপনি কি করেন আদালতে মামলা দায়ের করতে যান তাহলে 23,000 টাকা কোর্ট ফি আপনাকে জমা করতে হবে। এখন ধরেন যে আপনি 1 কোটি টাকার একটা প্রপার্টি ভ্যালু দেখাচ্ছেন, এটার জন্য আপনি কোর্ট ফি নির্ধারণ করবেন, তাহলে 1 কোটির 2% কত হচ্ছে আমাদের মোটামুটি প্রায় 2 লক্ষ টাকা হয়ে যায়। তো সরকার বলতেছে যে এত টাকা আমাদের কি করতে হবে না, দেওয়ার দরকার নেই, আমরা টেবিলের মধ্যে কি জানি সর্বোচ্চ 40,000 টাকা, তাহলে 2% হিসাব করলে কিন্তু প্রায় 2 লাখ টাকা হয়। কিন্তু সরকার বলতেছে যে ম্যাক্সিমাম আমার কোর্ট ফি দরকার 40,000, আর এই 40,000-এর 15% নিব আমরা 35-এর ধারার জন্য।
তাহলে টোটাল আরো 6,000 আসবে, ওই জন্য 46,000 টাকা। আশা করি এই বেসিক জিনিসটা যদি কারো সন্দেহ থাকে বলতে পারেন। এটা অবশ্যই আপনার স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে, কোনো উদাহরণের মধ্যে আপনাকে উঠায় দিতে পারে। এখানে আপনি বলতে পারবেন না যে আমি তো কোর্ট ফি অ্যাক্ট পড়ি নাই, আমি তো দেওয়ানি আদালত আইন পড়ি নাই, এগুলো বলার কোনো সুযোগ নাই। আপনাকে পাশ করতেই হবে। তাহলে এই কোর্ট ফি নির্ধারণ নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর যদি থাকে বলতে পারেন, কারণ আমরা চাই প্রতিটা জিনিস যাতে একসাথেই আপনার প্যাকেজটা ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীতে যাতে আর প্রশ্ন করতে না হয়। ক্লিয়ার তো নাকি সবাই? ইয়েস স্যার। ওকে। এখন আসেন আমরা এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা নিয়ে কিন্তু বইগুলাতে একটা একদম প্রচন্ড দিন দুপুরে কি বলবো আমরা মিথ্যা কথা দেওয়া আছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক। প্রতিটা গাইড বই, নাম করা গাইড বইয়ের মধ্যেও পাবেন। তো এখন যদি আপনি, যেহেতু আপনি নিজে এখন আইন সম্পর্কে কিছু জানেন, আপনি কোর্ট ফি একটা যখন বের করবেন ওই একটার মধ্যে একটা শিডিউল পাবেন। দেখেন এটা হচ্ছে শিডিউল 1, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তো এটার যদি আপনি নিচের দিকে যান, আপনাকে এখানে দেওয়া আছে দেখেন যে plaint in suit for possession under the specific relief act 1877 section 9। এখানে কি কোথাও আপনার বলা আছে যে যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি সেটার অর্ধেক? এখানে নির্দিষ্ট টাকার পরিমাণ দিতে দিতে দিয়ে সর্বশেষ দিয়ে বলতেছে যে ম্যাক্সিমাম কোর্ট ফি হইতে পারে কত? 7,500 টাকা। তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9-এর অধীনে যদি আমরা মামলা করি, সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 7,500 টাকা। আর কোর্ট ফি আইনের 35-এর যদি আমরা এটার সাথে যুক্ত করে দেই, আরো 15% নিব এটা, তাহলে মোটামুটি সম্ভবত 1,125 টাকার মতো অ্যাড হবে। তো এটা অ্যাড করলে 8,625 টাকা হবে ম্যাক্সিমাম কোর্ট ফি। জাস্ট এতটুকু মনে রাখেন। তারপর আমরা বললাম যে আপনি নিজে একটা জিনিস কোন বইয়ে কি আছে তার চাইতে মেইন হচ্ছে যে আপনার বেয়ার অ্যাক্ট কি বলতেছে, সরকারের অথেন্টিক গেজেট কি বলতেছে। তো এটা হচ্ছে কোর্ট ফি একটা শিডিউল, শিডিউল নাম্বার 1-এর মধ্যে আপনি পাবেন। এখানে একদম স্পষ্ট আপনার জন্য দেওয়া আছে। আপনি যদি দেখেন যে 2 নম্বরে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার জন্য কোর্ট ফি। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইলেন। তো এখন আবার প্রশ্ন করবেন না যে ভাই আমরা আসলে কি দিব। এটা আপনার এমসিকিউ আসে না, এটা আসতেছে আপনার লিখিত পরীক্ষা। তাই এটা আসবে না যে 9 ধারার অধীনে কত টাকা কোর্ট ফি। তো সেখানে যদি আপনার নির্দিষ্ট কোনো টাকা দেওয়া থাকে, আপনি ওই হিসাবে ক্যালকুলেশন করে নেবেন। ম্যাক্সিমাম তো আপনি জানতেই পারলেন 7,500 টাকা, আর এর নিব আমরা 15%। তাহলে 8,625 টাকা হচ্ছে ম্যাক্সিমাম কোর্ট ফি সুনির্দিষ্ট প্রতিকার আইনের। তো এইটা জাস্ট আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ভিতরে বা দেওয়ানি মামলা করার আগে ভিতরের এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনি আরেকবার স্মরণ করেন যে যখনই একটা দেওয়ানি মামলা করতে যাবেন, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে প্রপার্টি ভ্যালু করা, সুট ভ্যালু করা। ওই সুট ভ্যালু করতে গেলে আমাদের কোর্ট ফি আইনে যাইতে হয়। তো কোর্ট ফি আইন থেকে আমরা দেখতে পারলাম যে একটা দেওয়ানি মামলার জন্য যদি সেটা প্রপার্টি রিলেটেড হয় 2% করে নিব, তবে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 40,000 টাকা। আর কোর্ট ফি আইনের 35-এর ধারার কারণে আমরা 15,000 টাকার বেশি যেহেতু কোনো সুট ভ্যালু হইলে তার উপর 15% যুক্ত করব। তো সেই হিসাবে জায়গা জমি বা ভূমি রিলেটেড মামলা আমরা বলি যে সর্বোচ্চ কোর্ট ফি হয় কত আমাদের? 46,000 টাকা। আর টাকার মামলা হইলে, তো টাকারটা আমরা নর্মালি শুধু আপনি টাকার ক্ষেত্রে তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনি পাবেন না। তারপরে শুধু মনে রাখবেন যে 2.5% হিসাবে ম্যাক্সিমাম হচ্ছে 50,000 টাকা। আর এই 50,000 উপরে আবার 15%, তো টোটাল 57,500 টাকার মতো সম্ভবত হয় টাকার মামলায়। তো এই দুটো একদম ক্লিয়ার। এখন আসি আমরা কি পড়বো এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে, আমরা কি পড়বো যেটা থেকে আমাদের জন্য প্রশ্নগুলো থাকবে, যেগুলো আমাদেরকে করতে হবে সম্ভবত। জি, যেহেতু আমাদের এগুলা প্রতিটার উপরে আমাদের সুনির্দিষ্ট ক্লাস থাকবে, তো আজকে আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনি কিভাবে পড়বেন, কোন জিনিসটা পড়বেন। যেহেতু আমরা বলছি যে আপনি কি করেন এমসিকিউর মতো পড়াশোনাটা কন্টিনিউটা রাখেন। জি বলেন। স্যার আমি জামালপুর থেকে বলছি। জামালপুর বারে স্যার বাটোয়ারার একটা মামলায় জি। এই কুফরি আইনের হচ্ছে শেষ শিডিউলটা মাননীয় আদালত হচ্ছে মানেননি। হুম। তো উনি বলতেছেন ধারাতেই আছে, আমি কেন হচ্ছে শিডিউলে যাব? এটার কি কোনো অ্যান্সার আছে স্যার? স্যার, ভাই এখন নর্মালি বিচারক এরকম করার কথা তো না, কারণ শিডিউলটা তো আইনেরই অংশ, তাই না? কথাটা বুঝেন। এই যে তামাদি আইন, আপনি তামাদি আইন মানবেন, শিডিউলটা মানবেন না, কথার কথা। এখন বিচারককে যদি বলেন যে স্যার ঠিক আছে আমি তামাদি আইন আপনি মানেন, আমার দুঃখ না, আমি শিডিউল মানবো না, আমি 24 বছর পরে আসবো মামলা করতে, আপনি নিবেন?
কথাটা বুঝেন, নিবে উনি? এটা তো সরকার আপডেট করে, কথাটা বুঝছেন? এটা না মানা তো ওনার কারণ না, তো ওই জন্যই তো এই সমস্ত বিচারকের বিরুদ্ধে তখন যে আপনি অভিযোগ জানাইতে পারেন ওই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, কথা বুঝছেন কিনা? বা তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি করতে পারেন, বললেন যে স্যার ঠিক আছে আপনি লিখিত দেন, আপনি এটার বিরুদ্ধে রিভিশনে চলে যান জেলা জজের কাছে, আপনার তো টেনশন নাই, মানার কোনো কারণ নাই, বুঝছেন কিনা? যদি আপনার বাস্তব জীবনে এরকম ঘটে, আপনি বলবেন যে ঠিক আছে স্যার আপনি রিজেকশন অর্ডারটা দেন আমাকে, আপনি ওইটার বিরুদ্ধে জেলা জজের কাছে যান। কথা বুঝছেন? মানে আইনগত প্রতিকার তো আছে, আপনার অসুবিধার তো কোনো কারণ নাই। উনি যদি কোনো একটা জিনিস রিজেক্ট করে, ধরেন যে আপনার মামলাটা উনি নিচ্ছে না, তাহলে উনি রিজেকশন অফ প্লেট করলো, অর্ডার 7 রুল 11, আপনি চলে যান আপিল করেন জেলা জজের কাছে, গ্রাউন্ডটা তো উনি দেখাবে, বুঝছেন কিনা? তার মানে আপনার প্রতিকার আছে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক জি। আছে স্যার, ধন্যবাদ। তাহলে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যদি আমরা বলি, আপনি বারবার যেটা পড়বেন এবং যেটা থেকে আপনার বিভিন্ন প্রকার যে কি হইতে পারে, লিখিত প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে 5 ধারা থেকে। এই যে 5 প্রকারের প্রতিকার আছে, এই প্রতিকার রিলেটেড আপনার প্রশ্ন হইতে পারে, আপনার কাছে জানতে চাইতে পারে যে কি কিভাবে প্রতিকার দেওয়া যায়, একটু আপনি ব্যাখ্যা করেন। তো আপনার দায়িত্বটা হবে ওই 5 প্রকারের সাথে শুধু নিজস্ব ভাব ভঙ্গিতে আপনি শুধু কয়েকটা শব্দ করে যুক্ত করে দিবেন, হেডলাইন লাগিয়ে যুক্ত করে দিবেন। যেমন আমরা শুধু এমসিকিউর জন্য কি পড়ছি, যে আদালত দখল গ্রহণ করে এবং দাবিদারকে অর্পণ করে, তো এটা হেডলাইন দিয়ে আপনি নিচে 2 লাইন লিখে দেন। যে কোনো যদি সম্পত্তি নিয়ে বিরোধ হয়, মামলা হয়, আদালত কি করবে? এই সম্পত্তিটা যখন আদালতের মাধ্যমে মালিকানা নির্ধারিত হয়ে যাবে, তাহলে আদালত দখলটা গ্রহণ করবে এবং প্রকৃত যে মালিক তার কাছে দখলটা হস্তান্তর করে দিবে। তো এইরকম ভাবে যে কাজ থেকে আপনি করতে বাধ্য, সেটা যদি না করেন আদালত আপনাকে বাধ্য করাবে, যেমন চুক্তি প্রবল। তো এই জিনিসটা একটু আপনার মতো করে আপনি বানিয়ে লিখে দিবেন। এটা নির্ভর করে মূলত আপনার কত মার্কের তারা আপনার কাছে টিকাটা বা প্রশ্নটা বা ছোট প্রশ্নটা চাইছে তার উপর। একই রকম ভাবে যেটা থেকে আপনি বিরত থাকতে বাধ্য, যদি বিরত না থাকেন, কাউকে আপনি ডিস্টার্ব করতেছেন, তার অধিকারে হস্তক্ষেপ করতেছেন, তো ইনজাংশনটা ক্ষেত্রে এরপরে বিভিন্ন প্রকার আপনার অধিকার যদি থাকে সেটা ডিক্লেয়ার করে দিবে আর একজন রিসিভার নিয়োগ করবে। তাহলে এই 5টা আপনি মনে রাখবেন, পাশাপাশি নিজের মতো করে 5টার মধ্যে 2 লাইন 4 লাইন করে অ্যাড করে দিবেন, আপনার জন্য একটা লিখিত প্রশ্ন কিন্তু শেষ। তার মানে 5 নাম্বারটা আপনি বারবার পড়বেন, এটা একদম মুখস্থ থাকতে হবে আপনাকে, কি কি প্রতিকারটা দেওয়া হচ্ছে। এরপরে আমরা যখন 8 এবং 9 চলে যাব, 10 আর 11 লিখিত পরীক্ষার জন্য আমাদের দরকার নাই, তাহলে 10 নাম্বার আর 11 নাম্বার আমাদের দরকার নাই, তবে 8 নাম্বারের মধ্যেও এখানে তেমন কিছুই নাই, তবে আপনার 8 নাম্বারের বেসিক ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। যেমন আজকে আমরা বললাম, 8 ধারায় মামলা করার জন্য আপনার অবশ্যই ইনটাইটেল হতে হবে, আপনার কাছে কোনো দলিল দস্তাবেজ থাকতে হবে, প্লাস ওই যে তামাদি আইনের 142 মোতাবেক 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে, এই স্বচ্ছ ধারণাটা যাতে আপনার থাকে। আর পাশাপাশি আমরা যে ক্যালকুলেশনটা আজকে দেখাইলাম কত টাকা কোর্ট ফি হয়, এই বেসিক নিয়মটা একটু জানা রাখবেন, এর চাইতে বেশি কিছু আর 8 ধারায় নাই। আর এটার জন্য একটা মুসাবিদা আপনি, আমরাও আবার প্রয়োজনে দিয়ে দিব, আপনি লিখে রাখবেন। তাহলে আপনার দায়িত্ব হবে কি, 8 ধারাটার মূল বিষয়বস্তুটা, যে 8 ধারায় আমরা কি করব, যে কোনো প্রকার যখন সত্য সাব্যস্ত অথবা খাসদখলের মামলা করব, এত টাকা কোর্ট ফি প্রয়োজন হবে, এটা আপনি নিজের মতো করে বুঝবেন। এর পরবর্তীতে হচ্ছে এত দিনের মধ্যে মামলাটা দায়ের করতে হবে, আর একটা মুস্তাবিদা। জাস্ট এটাই আপনার দায়িত্ব, আর কিছু কিন্তু 8 ধারার মধ্যে নেই। আর 9 ধারা থেকে নর্মালি আপনার মুসাবিদা চাবে না, 9 ধারা থেকে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন করবে, একটা উদাহরণ দিয়ে বলবে যে এখন আপনি কি মনে করেন বা এটার ক্ষেত্রে কি হইতে পারে। কারণ 9 ধারাতে অনেকগুলো কন্ডিশন আছে, কন্ডিশনগুলো 1 বাই 1 আপনি লিখবেন। 1 নম্বর কন্ডিশন, সরকারের বিরুদ্ধে, সরকার যদি আপনাকে বেদখল করে মামলা করা যায় না, এটা মাথায় রাখতে হবে। টোটাল বড় 10 লাইনের একটা আপনার প্রবলেমেটিক দিয়ে ওই দেখবেন যে শেষে অ্যান্সার হবে মাত্র 2 লাইন, কিন্তু প্রবলেমটা দিয়ে আছে 10 লাইনের। তো আপনার দায়িত্ব হচ্ছে পড়ার ক্ষেত্রে এখন খুঁটিনাটি জিনিসটা পড়া, যে 9 ধারা আমি, সরকার যদি আমারে বেদখল করে আমি মামলা দায়ের করতে পারবো না। 9 ধারায় আমি কি করতে পারবো না, কোনো প্রকার মালিকানার প্রশ্ন তুলতে পারবো না, মালিকানা দাবি করতে পারবো না 9 ধারা আমি। 9 ধারায় যে আমার ডিক্রিটা আসবে এর বিরুদ্ধে আমার আপিল কোনো আমি দায়ের করতে পারবো না, এর বিরুদ্ধে আমি কোনো রিভিউ দায়ের করতে পারবো না। জাস্ট একটাই প্রতিকার আছে, আমি রিভিশন দায়ের করতে পারবো। এটা ছাড়া এই যে 9 ধারার ক্ষেত্রে কোড ফিটা একটু মনে রাখার আমরা চেষ্টা করব। আর না হলে 9 ধারার মধ্যে এখন আপনাকে যেটা আইনজীবী হিসাবে প্রশ্ন করতে পারে, যে একজন সম্পত্তির মালিক, ওনার কাছে দলিল সবকিছুই আছে, ওনাকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে, এখন আইনজীবী হিসাবে কি আপনি মনে করেন ওনার 9 ধারায় যাওয়া উচিত হবে, বা 9 ধারায় যাওয়ার জন্য আপনি কি তাকে
পরামর্শ দিবেন কিনা। প্রবলেমেটিক প্রশ্নগুলো কিন্তু এরকম আপনাকেই জিজ্ঞেস করবে। তখন আপনি আইনজীবী হিসাবে প্রথমে আপনার কাছে এই যদি ডাউট হইতে পারে যে নয় ধারায় তো যিনি জমির মালিক উনি আসবেন না, বিষয়টা কিন্তু এমন না। যিনি জমির মালিক উনি নয় ধারায়ও যাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে একটা, যে উনি জমির মালিক, তবে উনাকে বেদখল করতে হবে। তো বেদখল করে উনি নয় ধারায় যখন মামলা করবে তখন আপনি তার মালিকানা এইটা সেখানে আপনি প্রতিষ্ঠিত করবেন না। জাস্ট উনি দখলে ছিলেন, উনি 6 মাসের মধ্যে আসছেন দখলটা ফেরত পেতে। আপনার নিজস্ব মতামতটা সেখানে দিবেন, যেহেতু 8 ধারায় কোর্ট ফি অনেক, মামলা করতে অনেক কিছু প্রমাণ করতে হয়। 9 ধারাটা যেহেতু সামারি টাইপের, সংক্ষিপ্ত বিচারের মতো, দ্রুত আমরা কি করতে পারবো, একটা রিলিফ পাবো। তো এর জন্য যদি ওনার মালিকানা আছে, আমরা 8 ধারায় না গিয়ে ওনাকে 9 ধারার মামলার জন্য আমি পরামর্শ দিব, যেহেতু দ্রুত তাৎক্ষণিক আমি যেই রেমেডি সেটা পাবো। আর যেহেতু উনি দখলে ছিলেন, ওনাকে বেদখল হয়েছে, অতএব 9 ধারায় মামলা করতে ওনার জন্য কোনো বাধা নেই। তাহলে আপনার ক্লিয়ার কি হইলো, যিনি সম্পত্তির মালিক উনিও 9 ধারায় মামলা করতে পারেন, তবে 9 ধারায় উনি মালিকানা দাবি করবেন না, 9 ধারায় উনি বেদখল হয়েছে এতটুকু দাবি করবেন। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? এটার মধ্যে কিন্তু কনফিউশন বেঁধে যায় সবার, যে কেন তাহলে মালিক কেন 8 ধারায় যাবে না, কেন 9 ধারায় যাবে। তাহলে আপনি আইনজীবী হিসাবে যদি আপনার কাছে চায় মতামত, আপনাকে এটা তুলে ধরতে হবে যে দ্রুত তাৎক্ষণিক এই ধারায় রেমেডিটা পাওয়া যায়। এটা হচ্ছে সংক্ষিপ্ত বিচারের মতো, দ্রুত কাজগুলা করা হয়, কোর্ট ফিটা কম লাগতেছে। আমি মালিকানা দাবি করব না, কিন্তু যেহেতু আমার মক্কেল দখলে ছিল, আমি 6 মাসের মধ্যে মামলা দায়ের করে আমি প্রতিকারের জন্য যাব। কথা কি বুঝতে পারছেন, না কারো কোনো ডাউট আছে? স্যার বুঝতে পারছি স্যার। তাহলে ধন্যবাদ সবাইকে। তাহলে 8 আর 9 এই দুইটা আপনি লিখে রাখেন, দাগিয়ে রাখেন, যে এটা আপনাকে লিখিত আকারে পড়তে হবে। 8 ধারা থেকে মুসাবিদা, 9 ধারা থেকে হচ্ছে প্রবলেমেটিক হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন চলে আসি চুক্তি বাস্তবায়ন। নর্মালি যতগুলো দেখা যায় যে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আপনার ওই জমি জমার বায়না রিলেটেড চুক্তিটাই আপনাকে দিয়ে দেয়। তো এই জন্য আপনি জমির বায়নার ক্ষেত্রে 21-এর এটা আগে পড়বেন, যে 21-এর এই ধারাটা প্রয়োজনে 10 বার পড়েন, 20 বার পড়েন, কন্ডিশনটা মাথায় নেন। যে একটা জায়গা জমির মামলা যদি আপনি চুক্তি প্রবল করতে চান, তাহলে অবশ্যই রেজিস্টার্ডকৃত হইতে হবে এবং মামলা করার সময় অবশিষ্ট টাকা জমা করতে হবে। তো অনেক ক্ষেত্রে আপনাকে বলতে পারে যে কি করতে, এইরকম একটা চুক্তি রেজিস্টার্ড হয় নাই, তারপরও আদালত মামলাটা গ্রহণ করছে, এখন বিবাদীর আইনজীবী হিসাবে আপনি জবাব দাখিলে কি উল্লেখ করবেন? একই জিনিস, যে আদালত এই মামলাটা কি করতে পারে না, এটা আইন দ্বারা বাড়িত আছে। ওই যে Order 7 Rule 11 যাতে খারিজ করে দেয়, যেহেতু আইনে বলা আছে কি করতে হবে, রেজিস্টার্ড হইতে হবে। তার মানে আদালত তার এখতিয়ারে ভুল করে মামলাটা গ্রহণ করছে, অবশ্যই এটা বাতিল হইতে হবে। তাহলে এই 2 লাইনে কিন্তু আপনার যথেষ্ট। লিখিত পরীক্ষা আপনার 100 পাতা লেখার দরকার নাই। আপনি যদি আইনের নাম আর স্পেসিফিক সেকশনটা আপনার ঠিক থাকে, আপনি নাম্বার পাবেনই পাবেন। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যে ওই ধারাটার মধ্যে কি আছে ওইটা আগে জানেন। তাহলে 21-এর এর দুইটা কন্ডিশন, একটা হচ্ছে অবশ্যই এটা লিখিত এবং রেজিস্টার্ডকৃত হবে নিবন্ধন আইন 1908 অনুযায়ী, আর মামলা দায়ের করার সময় অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে। এরপরে 12 ধারারটা অবশ্যই আপনি মনে রাখবেন, যে চুক্তি প্রবল। আপনাকে অনেক ক্ষেত্রে এটাও দিতে পারে যে চুক্তি প্রবল কতটা ক্ষেত্রে করা যায়, আর একটা প্রবলেম দিয়ে বললো যে এই রিলেটেড আপনি একটা চুক্তি মোসাবিদা করেন একটা উদাহরণ দিয়ে। তাহলে 4টা ক্ষেত্র আছে, সেটা আমাদের অবশ্যই মুখস্থ থাকার কথা, এখনো আছে, অবশ্যই থাকবে। আপনি দেখেন যে চুক্তিটা যদি কি হয়, কোনো সম্পূর্ণ বা আংশিক জিম্মার অন্তর্ভুক্ত হয়, যদি এডিকুয়েট রিলিফ না পাওয়া যায়, যদি মানদণ্ড না থাকে, যদি প্রতিকার না পাওয়া যায়, কোনো আর্থিক প্রতিকার পাওয়া যাবে না। তো এই 4টা কারণ একদম আপনার, আপনি প্রয়োজনে বারবার লিখেন, মনে তো আছে আপনার, আপনি লিখেন, 12 নম্বরটা গুরুত্বপূর্ণ। এরপরে আপনি যে কাজটা হবে, 29 নাম্বারটা আপনি শুধু পড়বেন, যে যখন আমরা একবার চুক্তি প্রবলের মামলা দায়ের করব, যদি একবার খারিজ হয়ে যায়, তাহলে নতুন করে ওই বিষয়ে ক্ষতিপূরণের জন্য পৃথক কোনো মামলা দায়ের করা যাবে না। এটা 29-এ আপনি মনে রাখবেন। এর পাশাপাশি আপনার 19, 21 আর 22 তিনটা সেকশন আছে, পৃথক অনেক কথাবার্তা কিন্তু বলে। 19-এর ক্ষেত্রে আপনাদেরকে একটু ডিটেইলে পড়তে হবে, আমরা নর্মালি অতটা ডিটেইলে পড়ি না, তারপরে জাস্ট আমরা বলে দিচ্ছি, আমাদের মূল ক্লাসে আমরা পড়াবো। তো সেখানে 19-এ আমাদেরকে যে কথাটা বলে সেটা হচ্ছে যে আদালত কি করতে পারে, আদালত চাইলে আপনাকে চুক্তি প্রবলের মামলা যখন করবেন ক্ষতিপূরণ কম্পনসেশন দিতে পারে। এখন কি কি কারণে দিবে, তো বলতেছে যে আদালত চুক্তিটা প্রবল করে অতিরিক্ত হিসাবে দিতে পারে, অথবা চুক্তিটা প্রবল না করে
বিকল্প হিসাবে দিতে পারে। তাহলে দুইটা জিনিস, চুক্তি প্রবল করে এডিশনাল হিসাবে দিল, অথবা চুক্তি প্রবল না করে আপনারে বিকল্প হিসাবে কি করতে পারে, ক্ষতিপূরণটা আপনাকে দিতে পারে। তো এই 19 নাম্বারটা অনেক লম্বা চড়া জিনিস আছে, যেটা আমরা বাংলায় পড়াবো, আমাদের ক্লাসের মধ্যে আমরা নিয়ে আসবো হ্যান্ড নোট থেকে। তাহলে মূল জিনিসটা আপনি মনে রাখবেন, একটা চুক্তি প্রবল, আপনি যদি একটা বায়না চুক্তি প্রবলের মামলাও করেন, আদালত চাইলে চুক্তিটা প্রবল নাও করতে পারে, তবে আপনারে ক্ষতিপূরণ দিতে পারে বিকল্প হিসাবে। অথবা চুক্তিটা প্রবল করে দিল, সাথে বিবাদী থেকে আবার ক্ষতিপূরণও আনে দিল আপনার, যাতে আপনার ক্ষতি না হয়। এমনকি এর ব্যাখ্যা এমন একটা কথা বলে, যদি চুক্তিটা কোনো কারণে আদালত কি করতে কার্যকর করতে অক্ষম হয়, অক্ষম হওয়ার পরেও আদালত চাইলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। কোনো পক্ষই আপত্তি করতে পারবে না যে এই চুক্তিটা তো আদালত কি করতে পারতেছে না, স্পেসিফিক ভাবে প্রবল করতে পারতেছে না, তাহলে কেন ক্ষতিপূরণ দিবে। আমাদের 19-এর নিচের দিকে একটা ব্যাখ্যা দিয়ে বলতেছে যে না, কোনো সমস্যা নাই, আদালত ইনক্যাপাবল হইলেও আদালত কম্পনসেশনের অ্যাওয়ার্ড করতে পারবে। তাহলে 19টা মনে রাখবেন যে আদালত বিকল্প হিসাবে অথবা অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। এরপরে যেটা আমাদের 22 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা যে সব সময় বলি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সকল প্রতিকার হচ্ছে কি প্রকারের, ডিসক্রিশনারি, মানে বিচারক চাইলে আদালত চাইলে দিতে পারে, না চাইলে নাই। এখন এই ডিসক্রিশনটাকে 22 ধারায় টোটালি ব্যাখ্যা করা আছে যে আদালতের ডিসক্রিশন কেমন হবে। তো বাংলায় যদি আমরা বলি, এক্ষেত্রে বলতেছে যে আপনি একটা মামলা বা একটা চুক্তি বা একটা যে কোনো প্রকার সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যে প্রতিকারটা দাবি করতেছেন, আপনি আদালতে প্রমাণ করলেন যে আইনগতভাবে সব কিছু ঠিক আছে, অর্থাৎ আইনগতভাবে এটা লফুল। তো বলতেছে যে শুধু আইনগতভাবে লফুল হওয়ার কারণেই আদালত আপনার জন্য বাধ্য না যে আপনারে প্রতিকারটা দিবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনি যতই প্রমাণ করেন, বিচারক বাধ্য না আপনাকে প্রতিকারটা দিতে, সে চাইলে দিতে পারে, না চাইলে নাই। এটা হচ্ছে মেইন জিনিস। তবে এইখানে আবার কন্ডিশন আনতেছে এখন আদালতের উপরে, বলে আদালতের যে আমরা ডিসক্রিশন বলতেছি, এর মানে এই না এটা হবে কি আরবিট্রারি, মানে একরোখা, একঘেয়ামি, এরকম যাতে না হয়। বলতেছে যে এটা অবশ্যই সাউন্ড এবং রিজনেবল হবে, এবং এইটা জুডিশিয়াল প্রিন্সিপাল দ্বারা, উচ্চ আদালতের বিভিন্ন নজির দ্বারা যাতে গাইডেড হয়, যাতে এইটা পরবর্তীতে আপিল করা হইলে সংশোধন করা যায়। তাহলে আমাদের 22 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। 22 ধারাতে বলতেছে যে আমরা যে বললাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিটা প্রতিকার হচ্ছে কি ডিসক্রিশনারি ক্ষমতা। তো এক্ষেত্রে প্রথমেই বলতেছে যে আপনাকে, যে আপনি যে দাবিটা করতেছেন এটা শুধু লফুল এতটুকু প্রমাণ করলেই যে আপনাকে প্রতিকার দিবে এমন আশা করার কোনো দরকার নাই। এটা বিচারকের ইচ্ছা, সে চাইলে দিতে পারে, না চাইলে নাই, সে আইনগতভাবে বাধ্য না। আপনি লফুল বলে আপনি প্রতিকারটা পাবেন। আর আদালতকে বলতেছে যে আপনি ঠিক আছে, আপনি প্রতিকারটা দেন না, কিন্তু না দেওয়ার পিছনে কারণগুলো যাতে কি হয়, জুডিশিয়াল প্রিন্সিপালের উপর, উচ্চ আদালতের বিভিন্ন নজিরের উপর যাতে প্রতিষ্ঠিত হয়, যাতে ভবিষ্যতে আপনার রায়ের বিরুদ্ধে আপিল হইলে উচ্চ আদালত যাতে কারেকশন করতে পারে। এমন না যে বিচারকের আজকে মন খারাপ, ওই জন্য আপনার বিপক্ষে রায় দিল, আজকে তার মন ভালো, আজকে আপনার পক্ষে রায় দিল, এমনটা না। তার ডিসক্রিশনটা হবে কি জুডিশিয়াল প্রিন্সিপালের উপর, আইনের উপর, উচ্চ আদালতের বিভিন্ন নজিরের উপর প্রতিষ্ঠিত। যেমন এই ক্ষেত্রে দুটা জিনিস বলে যে আপনি সবকিছু প্রমাণ যদি আদালতে করতেও পারেন, সবকিছু প্রমাণ করছেন, চুক্তি ঠিক আছে, সময় মতো করছেন, সবকিছু প্রমাণ করছেন, তারপরও আদালত দুইটা ক্ষেত্রে আপনার পক্ষে ডিক্রিটা নাও দিতে পারে। একটা ক্ষেত্রে বলতেছে যদি আদালত মনে করে যে চুক্তিটা যদি আপনার পক্ষে দেওয়া হয় তাহলে আপনি আনফেয়ার অ্যাডভান্টেজ পাবেন, অর্থাৎ অবৈধভাবে সুবিধা পাবেন। যদিও কোনো প্রকার প্রতারণা হয় নাই, কোনো প্রকার আপনার মিসরিপ্রেজেন্টেশন হয় নাই, কিন্তু বিচারক মনে করতেছে চুক্তিটা প্রবল করলে কি হবে, এখানে আপনি অযথা একটা অবৈধভাবে লাভবান হবেন, তো উনি এটাকে রিজেক্ট করতে পারে, চুক্তি প্রবল নাও করতে পারে। আরেকটা হচ্ছে যে যেই ক্ষেত্রে এই যে কোনো প্রকার একটা হার্ডশিপ থাকে, মাঝে মধ্যে কোর্ট আনকোর্ট এই শব্দটা উঠায় দেয়, যে বাদীর উপর যদি হার্ডশিপ হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী ওই চুক্তিটার ক্ষেত্রে কি হবে। তো 22 ধারার নিচের অংশ থেকেই প্রশ্নটা কিন্তু করে লিখিত পরীক্ষায়। তো এটাতে বলতেছে যে যদি কোনো একটা কাজ চুক্তিটা প্রবল করার ফলে দেখা যায় যে যার বিরুদ্ধে করা হবে তার ভবিষ্যতে এটার জন্য অনেক টাকা পয়সা খরচ হবে, তার ক্ষতি হবে, কিন্তু প্রবল করা না হইলে কোনো তেমন হার্ডশিপ হবে না। আমরা উদাহরণে সবসময় বলি যে আপনি নদীর পাড়ে আপনার একটা জমি আছে, আমাকে বিক্রি করছেন, এখন বর্ষাকালে এটার পাড়টা ভেঙে যায়, আপনি জানেন, আমি কিন্তু জানি না।
এখন কি হইলো, বায়না চুক্তি করলাম, এখন কোন দলিল করার আগেই বর্ষাকাল শুরু হইলো, এটা ভেঙে যাচ্ছে, তো আমি তখন আর জমিটা কিনতেছি না, তো আপনি আদালতে মামলা দায়ের করলেন চুক্তি প্রবলে। তো আদালতে যে বিবাদী যুক্তি দিল যে এই ক্ষতিটা হচ্ছে। তো এখন আদালত চিন্তা করবে, আমি যদি চুক্তিটা প্রবল করে দেই, এই যে নতুন যেই ক্রেতা, তাকে যদি আমি বাধ্য করি কেনার জন্য, প্রতি বছর তার জন্য একটা কষ্টের কারণ হবে, টাকা পয়সা দিয়ে বাঁধতে হবে। আর যিনি বিক্রি করার, ওনার তো আগে থেকে অভ্যাস আছে, উনি তো অভ্যস্ত, প্রতিবার উনি টাকা পয়সা দিয়ে ঠিক করেন, উনি অভ্যস্ত। তো নতুন ক্রেতা এমনিতে সে নিতে চাচ্ছে না, তার উপর কেন অযথা আমি হয়তো অতিরিক্ত একটা হার্ডশিপ নিয়ে আসবো, অতিরিক্ত একটা বোঝা নিয়ে আসবো। তো বাদী সবকিছু প্রমাণ করার পরেও এই গ্রাউন্ডে আদালত তাকে বলতে পারে যে না, আমি চুক্তিটা প্রবল করতে পারলাম না। তাহলে দুইটা প্রিন্সিপাল আমরা পাইলাম, যদি অবৈধভাবে লাভবান হন, অথবা যদি দেখা যায় যে এটা প্রবল করলে কি হবে, অনেক প্রকার ক্ষতি হবে, অনেক কষ্টের হবে। তাহলে কোন ক্ষেত্রে উনি প্রবল করবেন, একটাই গ্রাউন্ড দেওয়া আছে, যে যদি দেখা যায় যে কি করতেছে, যে চুক্তি মোতাবেক কেউ তার কাজ করেছে, তার অংশের কাজ যতটুকু ততটুকু করেছে। আর যদি চুক্তিটা প্রবল করা না হয়, তাহলে তার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হবে। তাহলে কেউ যদি চুক্তি মোতাবেক কাজ করে এবং চুক্তিটা প্রবল না করলে তার যদি ক্ষতি হয়, তাহলে এই গ্রাউন্ডে আদালত কি করতে পারে, চুক্তিটা প্রবল করায় দিতে পারে। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি চুক্তি প্রবলের অংশ থেকে যদি আমরা বলি এইটুকু, তাহলে আমরা 12 পড়বো, 19 পড়বো, 21 পড়বো, 21-এর 22 পড়লাম, আর 29 পড়বো। এই কটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই যে 21টা সম্ভবত আমরা পড়ি নাই। 21-এ 8 প্রকারের চুক্তি আছে যেগুলো প্রবল করা যায় না। এইটা আপনারা একটু লিখে একটু মুখস্থ করতে হবে, 8 প্রকারের যেই কোন প্রকারের চুক্তিগুলো বাস্তবায়ন করা যায় না। তাহলে এই কটাই আমাদের লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। এখন চলে আসি দলিল সংশোধন থেকে। আপনি ওই আবারও তামাদিগুলো মনে রাখবেন, যে তামাদি আইনের কোন অনুচ্ছেদ মোতাবেক 3 বছর, এই শব্দটা শুধু মনে রাখবেন। আর পাশাপাশি 31 ধারা থেকে 34 টোটালটাই আপনাকে একটা প্যাকেজ আকারে মনে রাখতে হবে, যে 31-এ আমরা দুইটা গ্রাউন্ডে দলিল বাতিলে দলিল সংশোধনের মামলাটা করব। যদি ফ্রড বা প্রতারণা হয়, যদি সেক্ষেত্রে উভয় পক্ষের ভুল হয়, এইটা আমরা ডিটেইলে পড়ার পরে 32, 33 এবং 34-এ ওই সংশোধিত দলিলটার ব্যাপারে কিছু কথা বলা আছে, তার সারমর্মটা আপনারে মনে রাখতে হবে। কারণ আপনারা যখন 10 মার্কে যদি প্রশ্ন দিয়ে দেয়, তখন কিন্তু আপনার টোটালটা লিখতে হবে, শুধু 31 ধারা লিখে আপনি 10-এ 10 পাবেন না। তো এর জন্য আপনার উচিত হচ্ছে 31 থেকে 34 ওর মূল সারমর্মটা আপনার পড়া। প্রতিটা লাইন আপনার মনে রাখার দরকার নাই, মূল সারমর্মটা আপনারে মনে রাখতে হবে। চুক্তি বাতিলের ক্ষেত্রেও মূল হচ্ছে 35টা, যেখানে 3 প্রকারের চুক্তি আছে যেগুলো আমরা বাতিল করতে পারবো, গ্রাউন্ডগুলো মুখস্থ রাখতে হবে। পাশাপাশি 36, 37 এবং 38-এ আমাদের কিছু বলা আছে যে ভুলের জন্য হইলে চুক্তি রদ হবে না, চুক্তি বাতিলের পরে কিন্তু কম্পনসেশন অ্যাওয়ার্ড করা যেতে পারে, সুনির্দিষ্টভাবে প্রবল করা না গেলে আদালত বাতিল করে দিবে। তো এটার ক্ষেত্রেও কম্বাইন্ড প্যাকেজটা আপনাকে মনে রাখতে হবে, ধারার হেডিংটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। দলিল বাতিল থেকেও একই রকম, ওই আপনি তামাদিটা মনে রাখবেন। পাশাপাশি 39টা গুরুত্বপূর্ণ যে দুইটা পয়েন্ট আছে, যে যখন বয়েডেবল অথবা যে বয়েড দলিল হয় তখনই আমরা বাতিল করতে পারবো। আর এটার ক্ষেত্রেও কি করা যায়, বিভিন্ন প্রকারভাবে আংশিক দলিল হয়, এরপরে হচ্ছে আমাদের ক্ষতিপূরণ অ্যাওয়ার্ড করা হয়। তো এই টোটাল প্যাকেজটা আপনাকে মনে রাখতে হবে, টোটাল জিনিসটা, যে প্রতিটা সেকশনের হেডিংটা কি বলতেছে। ডিক্লারেটরির মধ্যেও আপনাকে দুইটাই মনে রাখতে হবে, কোনো কিছু আপনি বাদ দিতে পারবেন না, কারণ প্রবলেমেটিক জিনিসটা যখন আপনাকে দেয়, দুইটা সেকশন মনে না রাখলে আপনি প্রবলেমটার অ্যান্সার করতে পারবেন না। যেগুলো আমরা পরবর্তী ক্লাসে যদি আপনাদেরকে কিছু প্রবলেমেটিক দেখাই, তখন আপনি বুঝবেন যে আপনি ওই সেকশনটা আপনি পড়েন না, এই জন্য পারতেছেন না। আর নিষেধাজ্ঞা থেকে, নর্মালি অস্থায়ী নিষেধাজ্ঞা আমাদের সিপিসির অংশ থেকে আসে। তো এইখানে যে কতটি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। কি কারণে, আপনার কিছু একটা ক্ষেত্র দিয়ে বলতে পারে যে এই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কিনা, আইনজীবী হিসেবে আপনার মতামতটা কি। তো আপনার যদি ওই 5টা গ্রাউন্ড মনে থাকে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ প্রবল হবে। আর 56-তে বলে যে 11টা গ্রাউন্ডে কি করা যাবে না, চুক্তিটা প্রবল করা যাবে না। তো ওই 11টা গ্রাউন্ড আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। আর বাকি যেই যে ম্যান্ডেটরি ইনজাংশন এবং ইনজাংশন নেগেটিভ এগ্রিমেন্ট, এইটা থেকে নর্মালি এমসিকিউ হওয়ার, লিখিত পরীক্ষা আসার কোনো কারণ নাই। তারপরেও আপনি জাস্ট হেডিংটা একটু মনে রাখবেন যে ম্যান্ডেটরি ইনজাংশন জিনিসটা কি, যখন আদালত একসাথে একটা পার্মানেন্ট ইনজাংশন এবং একটা সেখানে আপনাকে কি করা হয়, আদেশমূলক ইনজাংশন দিয়ে দেয়। এবার এই ধারা থেকেই মোটামুটি একটা কি ছিল, আমাদের এমসিকিউটা ছিল
সেখানে বাধ্যতামূলক ইনজাংশন না বলে সেখানে কিন্তু দেওয়া ছিল কি আদেশমূলক ইনজাংশন, মানে ওর ভিতর থেকে একটা অংশ তুলে ধরা হয়েছে। আর এই যে ইনজাংশন ইন পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, মানে আপনি যদি হ্যাঁ সূচক যদি কাজ আদালত করাইতে না পারে তাহলে আপনারে না সূচক কাজ করাবে। তো এইভাবে টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই যে কটা সেকশন বললাম, আপনার দায়িত্ব হচ্ছে এইগুলা বোঝা, আপনার বুঝে আপনার মতো করে আপনি 2 লাইন লিখতে পারতেছেন কিনা, এইটা হচ্ছে মূল জিনিস। যে আপনাকে যদি বলি যে ভাই একটা দলিল বাতিল রিলেটেড সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাগুলোতে কি বলে আপনি একটু ব্যাখ্যা করেন, তাহলে আপনাকে লিখতে হবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 31 মোতাবেক আমরা দলিল বাতিল করতে পারবো, তবে 2টা শর্ত যে কোনো একটা পূরণ করতে হবে। হয় আমাদের প্রতারণা হয়েছে অথবা উভয় পক্ষের ভুল হয়েছে, যার কারণে দলিলের প্রকৃত উদ্দেশ্যটা কি হয় নাই, প্রকাশিত হয় নাই। তো আদালত যদি এরকম কোনো দলিল সংশোধন করে দেয়, দলিলটা যদি নিবন্ধন আইন অনুযায়ী নিবন্ধিত হয়, তাহলে সাব রেজিস্ট্রারের কাছে একটা কপি পাঠাবেন। এরপরে আপনি ধারা 32-এ কি বলে, ধারা 33-এ কি বলে, ধারা 34-এ কি বলে, 3টা শুধু আপনি হেডিং দিয়ে দিবেন, তাহলে আপনার কমপ্লিট। একই রকম ভাবে চুক্তি প্রবল রিলেটেড কি হয়, চুক্তি বাতিল রিলেটেড কি হয়, কয়েক লাইনে আপনি লেখার চেষ্টা করেন। এরপরে আপনি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, দেখবেন যে আপনি অটোমেটিক পারতেছেন। পেন্সিল দিয়ে আপনি দাগায় দাগায় লিখতে পারবেন যে কোনটা থেকে কি প্রশ্নটা আমাদের হচ্ছে। তো আমরা এখানে সর্বশেষ আপনাদেরকে ওই 11টা কারণ একটু বলে দেই, যদিও একটু মনে থাকে তাহলে ভালো। যেই 11টা কারণে কি করা যায় না, পার্মানেন্ট ইনজাংশনটা আদালত গ্রহণ করে না। সর্বপ্রথম কথা হচ্ছে যে যে কোনো আসলে বিচারিক কার্যক্রমে ইনজাংশন নর্মালি আদালত দেয় না। যদি আদালত দেখে যে এটা একান্তই প্রয়োজন, শুধু মাল্টিপ্লিসিটি অফ সুট অর্থাৎ মামলার বহুমুখিতা রোধ করা যদি প্রয়োজন পড়ে তবেই ইনজাংশনটা দেয়, না হলে কিন্তু দেয় না। তাহলে মামলার বহুমুখিতা রোধ করা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আদালত কোনো বিচারিক কার্যক্রমের জন্য ইনজাংশন প্রদান করে না। আর 2 নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি নিম্ন আদালতে মামলা দায়ের করে তার হায়ার ফোরামের কোনো কার্যক্রমকে কি করতে পারবেন না, ইনজাংশন আপনি পাবেন না। 3 নাম্বার হচ্ছে যে কোনো ব্যক্তিকে কোনো যে লেজিসলেটিভ বডি আছে যারা আইন তৈরি করে, আইনি সহায়তা দেয়, এদের কাছে যাওয়া থেকে, আইনি সহায়তা পাওয়া থেকে নিষেধ করতে পারবেন না। এরকম কোনো ইনজাংশন আদালত গ্রহণটা করবে না। 4 নাম্বারটা বলে যে সরকারের যদি কোনো পাবলিক নেচারের যদি কোনো প্রকার ডিউটি থাকে অথবা বিদেশি রাষ্ট্রের যদি বাংলাদেশে কোনো কাজ চলমান থাকে পাবলিক নেচারের, এগুলা রোধে কোনো ইনজাংশন পাওয়া যাবে না। ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি আমরা বলি, ফৌজদারি কার্যধারা, কোনো প্রকার ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কোনো ইনজাংশন আদালত গ্রহণ করবে না। 6 নম্বরে বলতেছে যে যেই চুক্তিটা আমরা চুক্তি আইনের কি 12 থেকে 30-এর মধ্যে আমরা প্রবল করতে পারতেছি না, যেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে আদালত বাস্তবায়ন করতে পারতেছে না, ওই চুক্তিটার ভঙ্গ রোধ করার ক্ষেত্রে ইনজাংশন পাওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে আসলে ওই যে আপনি ইনজাংশন চাচ্ছেন ওই জিনিসটা পাবলিক নেচারের কিনা, যেমন আপনার বাড়ির পাশে সরকার একটা কি করেছে, খেলার মাঠ বানিয়ে দিয়েছে, বিকালবেলা বাচ্চারা সেখানে খেলায়, অনেক শব্দ হয়। এখন আপনি বলতেছেন যে এরকম শব্দ হয়, আপনার ডিস্টার্ব হচ্ছে, আপনি ইনজাংশন চাচ্ছেন। এখন আদালত এটার মধ্যে কনফিউজ, আসলে খেলার মাঠের খেলাটাকে সে পাবলিক নিউসেন্স নিবে কিনা। তো বলতেছে আপনি কোনো প্রকার কি পাবেন না, ইনজাংশনটা পাবেন না। 8 নম্বর বলতেছে যে যে ক্ষেত্রে বাদীর নীরবতাই হচ্ছে চুক্তি ভঙ্গের মূল কারণ, অর্থাৎ আপনি একটা বিষয়, আমি আপনার সামনে আপনারই একটা সম্পত্তি ব্যবহার করতেছি, বারবার একটা জিনিস ভঙ্গ করতেছি, আপনি নীরব আছেন, এক সময় যায় আপনি মামলা দায়ের করলেন, আদালত বলতেছে যে না, যে ক্ষেত্রে বাদীর নীরবতাই হচ্ছে একমাত্র দায়ী চুক্তি ভঙ্গের জন্য, সেই চুক্তি রোধ করার জন্য আদালত কি করবে না, কোনো প্রকার ইনজাংশনটা দিবে না। 9 নম্বর বলে যে যেটার ক্ষেত্রে অ্যাডিকুয়েট রিলিফ অ্যাভেলেবল আছে, অর্থাৎ যে ইনজাংশন চাচ্ছেন তার বিপরীতে যথাযথ প্রতিকার যদি বিদ্যমান থাকে তাহলে আদালত কোনো ইনজাংশন দিবে না। আর 10 নম্বর বলতেছে যিনি ইনজাংশনের মামলাটা দায়ের করেছেন, তার আইনজীবী, তার এজেন্ট, এদের আচরণ আদালতের প্রতি হোস্টাইল। যখন কোনো প্রকার দলিল, দস্তাবেজ, তথ্য, সাক্ষী এদেরকে তলব করা হচ্ছে, সে সময় মতো আদালতে উপস্থাপন করতেছে না, তার মানে আদালতে যদি ব্যবহারটা বৈরী হয় তাহলে আপনি ইনজাংশন পাওয়া থেকে আপনি কি হবেন, পাবেন না। আর 11 বলতেছে যে ব্যক্তিগত স্বার্থ না থাকলে, তার মানে দেওয়ানি মামলা বা হচ্ছে যে ইনজাংশন পাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার লোকাল স্ট্যান্ডাই থাকতে হবে, মানে আপনার একটা ইন্টারেস্ট থাকতে হবে। শুধু ওই যে আপনার গ্রামের একজনের সমস্যা আপনি একটু জানেন বুঝেন অ্যাডভোকেট হয়েছেন মামলা দায়ের করে দিবেন এমন না, ওনাকেই আসে মামলাটা দায়ের করতে হবে। ওই জন্য আমরা একটা গ্রুপেও যে এই পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আসলে ফৌজদারি মামলায়
আপনি যদি এখনো স্মরণ করেন, ওই যে আমরা সিআরপিসির 195 থেকে 199 যেই শর্তগুলা আছে ওগুলা বাদ দিয়ে বাকি যত মামলা আছে এগুলা যে কোনো ব্যক্তি সংবাদ দিতে পারে। ওই জন্য 154 ধারায় লেখা থাকে যে সংবাদদাতা, অথবা লেখা থাকে ফরিয়াদি। আপনি একটা অপরাধ দেখছেন, আপনি আসামিকেও চিনেন না, যিনি অপরাধের শিকার হইলেন তাকেও চিনেন না, তারপরেও আপনি একটা এজাহার দায়ের করতে পারবেন ঘটনার বিবরণ দিয়ে। আপনি মামলাতে কোনো পক্ষও না, কোনো আপনার লোকাল স্ট্যান্ডার্ডের দরকার নাই। তো এই জন্য বলে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো লোকাল স্ট্যান্ডার্ডের দরকার নাই, শুধুমাত্র 195 থেকে 199 ক্ষেত্রে স্পেশাল কিছু কন্ডিশন আছে, যেমন স্বামী স্ত্রী হইলে, সরকারি কর্মকর্তা হইলে, রাষ্ট্রদ্রোহ মামলা হইলে। আর কিন্তু দেওয়ানি মামলার প্রতিটা ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই কি লাগবে, একটা লোকাল স্ট্যান্ডার্ড লাগবে। আজকে সর্বশেষ আমরা আদালতের, সম্ভবত আমরা জিনিসটা নিয়েছিলাম, পাচ্ছি না, যে বাংলাদেশের যে আমাদের দেওয়ানি আদালতগুলো আছে অবশ্যই অবশ্যই আপনার সেই দেওয়ানি আদালতগুলার ক্রমটা আপনার জানা থাকা প্রয়োজন। সম্ভবত এটা নিচের দিক দিয়ে আছে, এটা একটু জেনে রাখবেন। যে আমরা একটা যে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলাগুলা নর্মালি আমরা এই তিনজন ব্যক্তির কাছে দায়ের করি। আমাদের কি 6 নম্বর সেকশন আমাদেরকে বলে কি, সিপিসির 6 নম্বর সেকশন আমাদেরকে বলে যে আমরা কি করব, পেকুনারি জুরিসডিকশন দেখেই মামলা আমাদেরকে দায়ের করতে হবে। কোনো বিচারক তার পেকুনারি ভ্যালুর বাইরে গিয়ে কোনো মামলা শুনতে পারবে না, 6 নম্বরে রেস্ট্রিকশন দেওয়া আছে। আর 15 নম্বরে আমাদেরকে বলে যে ক্ষমতা সম্পন্ন আদালতের সর্বনিম্ন স্তরে আপনাকে মামলা দায়ের করতে হবে। তাহলে এই দুইটা সেকশন, তাহলে আমাদের মামলার ভ্যালুটা যখন 15 লাখ টাকা পর্যন্ত হচ্ছে আমরা সহকারী জজ আদালতে করতেছি, 15 থেকে 25 লাখ হচ্ছে আমরা সিনিয়র সহকারী জজের কাছে করতেছি, আর 25-এর উপরে হইলে আমরা যুগ্ম জেলা জজের কাছে দায়ের করতেছি। তাহলে এটা হচ্ছে তাদের 6 এবং 15 মোতাবেক আমাদের পেকুনারি জুরিসডিকশন। এর বাইরে আরো দুই প্রকারের জুরিসডিকশন আছে। একটা হচ্ছে আমাদের কি টেরিটোরিয়াল জুরিসডিকশন, যেটা আমরা 16 থেকে মোটামুটি 20-এর মধ্যে পাবো। তো ওগুলো আপনি একটু স্মরণ করেন, যে বিষয়বস্তু যেখানে মামলা সেখানে, বিষয়বস্তু একাধিক জায়গায় মামলা, যে কোনো জায়গায় বিষয়বস্তু কোন জায়গায় সেটা নিয়ে যদি আনসার্টেনিটি থাকে যে কোনো এক জায়গায়, তবে সর্বপ্রথম আদালত কি করবে, সেই বিষয়ে একটা লেখনী লিখে তারপরে গ্রহণ করবে। এরকম কম্পনসেশন আছে, মুভেবল প্রপার্টি আছে, আদার জায়গা আছে। তো একটু স্মরণ করার চেষ্টা করেন। এখন ধরেন যে মামলা তো আপনি দায়ের করে দিলেন এই তিনজনের কাছে, এখন এদের থেকে যদি কোনো প্রকার আপিল দায়ের হয়, রিভিশন করতে হয়, কোথায় যাবেন? তো এই ক্ষেত্রে আপনার পেকুনারি ভ্যালুর উপর নির্ভর করবে। তো যদি আপনার পেকুনারি ভ্যালু 5 কোটি টাকার মধ্যে থাকে তাহলে এই সকল প্রকার আপিল যাবে জেলা জজের কাছে। তাহলে পেকুনারি ভ্যালু 5 কোটি টাকা পর্যন্ত, তাহলে তিনজনের যেই কোনো প্রকার ডিক্রি দেয় এর বিরুদ্ধে আমরা চলে যাব জেলা জজের কাছে। কিন্তু পেকুনারি ভ্যালু যখন চলে যাবে 5 কোটির উপরে, তখন আমাদের হাইকোর্টে গিয়ে সরাসরি আপিলটা দায়ের করতে হবে, যদি 5 কোটির উপরে হয়। এটাকে বলে যে একক বেঞ্চে। যদি এটা 5 কোটির বেশি হয়ে যায়, অর্থাৎ 6 কোটি, 6 কোটি বেশি যদি হয়, তখন বলে যে দ্বৈত বেঞ্চে। তো এতটুকু আমাদের দরকার নাই, আমরা আমাদের লিখিত পরীক্ষার জন্য এই কনসেপ্টটা জাস্ট মনে রাখতে পারি, সহকারী, সিনিয়র, যুগ্ম। আর হচ্ছে আমরা এই জেলা জজের কাছে আমরা আপিলটা করি, তো তখন জেলা জজ কি করেন, ট্রান্সফার করেন তাকে সহায়তা করার জন্য এডিশনাল অসংখ্য অসংখ্য আপনার সরকারের প্রশাসনিক নিয়ম অনুযায়ী কোথাও 2 জন, কোথাও 3 জন, এমনকি 17-20 জন পর্যন্ত অতিরিক্ত জেলা জজ থাকেন। আইনগতভাবে এদের ক্ষমতা একই রকম। জেলা জজ যেই প্রকার কোনো প্রকার শাস্তি দিতে পারেন, অতিরিক্ত জেলা জজও একই দিতে পারেন। শুধু প্রশাসনিক ক্ষেত্রে তাদের বেতন ভাতা এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে জেলা জজের স্থানটা উপরে, কিন্তু আইনগতভাবে যদি আমরা সিআরপিসি বা সিপিসি বা ফৌজদারি কার্যবিধি বলেন, দেওয়ানি কার্যবিধি বলেন, এটা হিসাব করি, আইনগত কোনো প্রকার জাজমেন্ট ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে এদের ক্ষমতা একই রকম। আর ওই গত ক্লাসে ওটা দেওয়া ছিল, তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই সামনে 4, 7, 10 দেওয়া আছে। তো এগুলো আসলে হচ্ছে কি, আপনি যখন কি করবেন, একজন সহকারী জজ পরীক্ষা দিয়ে যখন সহকারী জজ নিয়োগ হন, সর্বনিম্ন তাকে 4 বছর সহকারী জজ হিসাবে কি করতে হয়, চাকরি করতে হয় বাংলাদেশে। তো 4 বছর সর্বনিম্ন চাকরি করার মধ্যে তাকে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। শুধু সহকারী জজ হইলে হয় না, জজ হওয়ার পরেও আরো তার প্রমোশন পরীক্ষা আছে। তো এই যদি 4 বছরের মধ্যে সে পরীক্ষাটা পাশ করে, তখন সরকার যদি চায়, তো সেক্ষেত্রে তার কি হয়, প্রমোশনটা হয় সিনিয়র সহকারী জজ হিসাবে। তো চাকরি জীবনে টোটাল যখন তার 7 বছর পূর্ণ হয়, 7 বছর পূর্ণ হওয়ার পর যদি সবকিছু ঠিক থাকে, চাইলে তার প্রমোশনটা হইতে পারে, তবে সর্বনিম্ন 7 বছর তাকে চাকরি করতে হবে সিনিয়র সহকারী জজ হিসাবে।
যেদিন থেকে সে চাকরিতে নিয়েছে। এরপরে তার প্রমোশন হইতে পারে যুগ্ম জেলা জজ হিসাবে। তবে এক্ষেত্রেও তার অবশ্যই সে 10 বছর তার চাকরি জীবন, মানে যেদিন থেকে সে সহকারী জজ হয়েছে সেদিন থেকে 10 বছরের মধ্যে। এখন এই যুগ্ম জেলা জজ হিসাবে যখন সে ছিল, তো এর পরবর্তীতে একজন অতিরিক্ত জেলা জজ হওয়ার জন্য সর্বনিম্ন মোটামুটি তার 13 বছর চাকরি জীবন হইতে হয়। আর একজন জেলা জজ হইতে মোটামুটি এই 13 বছরের পরে যদি আজ বর্তমানে নিয়ম হিসাবে 6 মাস যদি সে চাকরি করে, তাহলে তার প্রমোশনটা জেলা জজ হিসেবে হয়। এটা জাস্ট এই জন্যই বলা যে এই 3 স্তরটা কেন রাখা হয়েছে। কারণ সহকারী জজ নতুন নতুন হয়েছে, ওই জন্য ভ্যালুয়েশনটা কম দেওয়া আছে, ছোটখাটো ভুলভ্রান্তি করলেও যাতে সমস্যা না হয়। সিনিয়রে উনি 7 বছর সর্বনিম্ন প্র্যাকটিস করতেছেন, যুগ্ম জেলা জজ অ্যাটলিস্ট 10 বছর পর্যন্ত প্র্যাকটিস করতেছেন, যাতে অনেক টাকার মামলা হইলে যাতে অত প্রকার ভুলভ্রান্তি না হয়। তো এটাই ছিল আমাদের আজকের অংশের প্রাথমিক আলোচনা। আশা করি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যদি আপনারা এইভাবে জিনিসগুলো একটু পড়েন, যে যে সেকশনগুলো আমরা বললাম এগুলাই গুরুত্বপূর্ণ, এর বাইরে আপনার অন্যগুলোর কিন্তু দরকার নেই। এভাবে যদি আপনি পড়েন অবশ্যই আপনি কৃতকার্য হবেন, এটাতে কোনো প্রকার সন্দেহ নাই। তবে এক্সট্রা কারিকুলাম, বিশেষত এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আর সিপিসি, এটাকে আপনার বাস্তব আদালতে যেভাবে মামলাগুলো চলতেছে এইরকমই প্রশ্নগুলো বেশি করা হচ্ছে। তো এর জন্য আজকের ক্লাসটা পড়ার জন্য আরো একবার দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই পাবেন।